কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। আজ আপনাদের জন্য থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পটির নাম হল মানুষের মন। বিস্ফোরণের ঠিক পূর্ব মুহূর্ত। বারুদ দিয়ে তৈরি পলতেতে আগুন ধরলে সে আগুন যেমন বিদ্যুৎ গতিতে এগিয়ে চলে বিস্ফোরকের মুখের দিকে, ঠিক তেমনিভাবেই স্বামী স্ত্রীর কথাবার্তার সুর চরম সংঘাতের দিকে এগিয়ে চলেছিল। ভবেন্দ্র বললে, হ্যাঁ, তোমার নাম সার্থক, তুমি সুভাষিনী বটে। এত বিষ তোমার কথায়। সম্ভবত সমুদ্র মন্থনের শেষ কল্লোল, যে কল্লোলের সঙ্গে হলাহল উঠেছিল, তারই ধ্বনি ভগবান তোমার কণ্ঠে দিয়েছিলেন। ওই থেকেই তৈরি হয়েছে তোমার ভাষা। শিক্ষিত চিন্তাশীল মানুষ ভবেন্দ্র হুঙ্কার দিল না, স্থূলভাবে আঘাত করলে না, কিন্তু সুভাষিনীর অন্তর ভেদ করে সব যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে। ছেলেবেলায় সুভাষিনী গল্প শুনেছিল এক সিদ্ধ অস্ত্র নির্মাতার। সে তলোয়ার তৈরি করত। বড় বড় গাছের কাণ্ড যে তলোয়ারের কোপে দ্বিখণ্ডিত হয়ে যেত, কিন্তু পড়ে যেত না। যেমনকার গাছ তেমনি দাঁড়িয়েই থাকত, শুধু শুকিয়ে যেত তার পত্রপল্লব, ঝরে পড়ত ফুল ফল। এ যেন তেমনই আঘাত। সুভাষিনী পল্লীগ্রামের বড়লোকের ঘরের মেয়ে, শিক্ষিতা নয়, কিন্তু মুখরা, প্রচণ্ড মুখরা। স্বামীর কথার সূত্র অনুসরণ করে পৌরাণিক উপমা সংগ্রহ করেই সে উত্তর দিলে, আর তোমার কথার পরতে পরতে অমৃত, সুধা সুধা ঝরে পড়ছে। ব্রজের বাঁশির মধুর সুরের ধ্বনি তোমার কণ্ঠে ভগবান দিয়েছেন না? এরপরই সে ফেটে পড়ল, চিৎকার করে বলে উঠল, তুমি বলো না মন্দ কথা। শান্ত স্বরে ভবেন বললে, না, মন্দ কথা, অন্যায় কথা, কুৎসিত কথা আমি বলি না। আমি বলি কঠোর সত্য কথা। তুমি তা সহ্য করতে পারো না। হাত পা থাকলেই মানুষ হয় না সুভাষিনী। আকৃতির সঙ্গে প্রকৃতির পরিবর্তনের দরকার হয়। সূর্যের আলোকে সহ্য করতে পারে না বলে পশু দিনের বেলা লুকিয়ে থাকে জঙ্গলের অন্ধকারে, গুহার অন্ধকারে। মানুষের মধ্যে প্রকৃতিতে যারা পশুত্বকে ছাড়াতে পারে না, তারা সত্যকে ভয় করে সূর্যের আলোর মতো। সূর্যের আলো শুধু তো সাদাই নয়, তার উত্তাপ আছে, কঠোর উত্তাপ। তার মানে আমি পশু, আমি জানোয়ার? যে চিৎকারটা তুমি করছো সুভাষিনী, সে কি শুনতে পাচ্ছ না? বুঝতে পারছো না জানোয়ারের গর্জনের সঙ্গে কতখানি মিল রয়েছে? একটু এগিয়ে যাও ওই আয়নাটার দিকে, নিজের মুখের চেহারা দেখো। তোমার পরিষ্কার দাঁতের ডগায় কি ধার ঝিলিক মারছে দেখো, তাহলে বুঝতে পারবে। সুভাষিনী শরবিদ্ধ পশুর মতো যন্ত্রণায় অধীর হয়ে নিজের আহত স্থানটিকে কামড়ে ধরতে চাইলে। ভাবলে ওইখানেই আছে তার আঘাতকারী শত্রু। সে নিষ্ঠুর ক্রোধে দেওয়ালের গায়ে নিজের মাথা ঠুকে বলে উঠল, মরুক মরুক, জানোয়ার মরুক, তোমার শিকার করা সার্থক হোক। ভবেন্দ্র দাঁড়িয়ে রইল, এক পা এগিয়ে গেল না তাকে ধরতে, বা একটি কথা বললে না সুভাষিনীকে ক্ষান্ত হবার জন্য। সে জানে সুভাষিনী এভাবে মাথা ঠুকে মরতে পারে না। জীবনের স্বার্থই যার সর্বস্ব, সামান্য এতটুকু পার্থিব বস্তু যে ত্যাগ করতে পারে না, সে জীবন ত্যাগ করবে কি করে? কয়েক মুহূর্ত পরে ভবেন্দ্রের অনুমান সত্য হল। সুভাষিনী দেওয়ালের কাছ থেকে প্রায় ছুটে এগিয়ে এলো ভবেন্দ্রের দিকে। এবার ভবেন্দ্র শিউরে উঠল। সুভাষিনীর কপাল ফুলে উঠেছে, খানিকটা ছেঁচে গিয়েছে, রক্ত বেরিয়ে আসছে সেই ক্ষত স্থান থেকে। ভবেন বলে উঠল, সুভাষিনী। গ্রাহ্য করলে না সুভাষিনী। সে শেষ আক্রমণ করবার জন্য দাঁত নখ বের করে ছুটে এসেছে। টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে সে ভবেন্দ্রকে। এবার সে উলঙ্গ আক্রমণ করলে বলবে, আমি জানোয়ার, তুমি দেবতা, তুমি অক্ষম, তুমি অপদার্থ, উপার্জন করবার তোমার ক্ষমতা নেই, তাই তুমি পরোপকার আর দেশোদ্ধারের ভান করে মাথা উঁচু করে টোটো করে ঘুরে বেড়াও, জেল খাটো। তুমি স্ত্রীর টাকা দান করে দাতা সাজো, অর্থ তোমার নেই, তাই তুমি নিঃস্বার্থ। লজ্জা করে না তোমার আমার বাপের দেওয়া টাকা এভাবে খরচ করতে? তোমার বাপের ভিটে দেনার দায়ে নিলামে চড়ে, আমার বাপের দেওয়া টাকায় দেনা শোধ করে সে ভিটা বাঁচে, তুমি যাও সত্যাগ্রহ করতে। একবারও মনে ভেবে দেখো না যুবতী স্ত্রী কি খাবে, কি পরবে, কে দেখবে তাকে? তার উপর তুমি 50-50টা ভিখিরি জুটিয়ে এনেছো তাদের খেতে দেবে বলে। তাতেই আমি আপত্তি করেছি, সেজন্য আমি জানোয়ার, নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার। ভিখিরি যে সেও ভিক্ষে করে স্ত্রীকে খেতে পড়তে দেয়, চোর চুরি করে স্ত্রীকে প্রতিপালন করে। ভবেন্দ্র মাথা হেট করে পিছন ফিরলে, দরজার দিকে পা বাড়ালে। পিছন থেকে তার জামার পিছনটা চেপে ধরলে সুভাষিনী। কোথায় যাবে তুমি? উত্তর দিয়ে যাও আমার কথার। ভবেন্দ্র বললে,
জীবনের স্বাদ আমার মিটে গেল সুভাষিনী, তোমায় মুক্তি দিয়ে আমিও মুক্তি নিতে চললাম, ছেড়ে দাও আমাকে। নিষ্ঠুর বিদ্রূপে ব্যঙ্গ করলে সুভাষিনী। ছেড়ে দাও আমাকে, আমাকে মুক্তি দিতে যাচ্ছেন মুক্ত পুরুষ, সাধু পুরুষ। দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে সে আবার বললে, আমার দেনা শোধ করো তুমি। আজ পর্যন্ত তোমার কাছ থেকে ৩,৫০০ টাকা পাবো। যখন যা দিয়েছি পাই পয়সা আমি লিখে রেখেছি। ভবেন্দ্র বললে, জন্মান্তরে সুদ শুদ্ধ শোধ করব। বলেই সে জোর করে জামার খুঁটটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। সুভাষিনীও কঠিন ক্রোধে ছুটে নেমে এলো নিচে, কিন্তু ভবেন্দ্র দ্রুততর গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে সে দাঁড়িয়ে রইল উঠানে। তারপর উপরে উঠে গেল। ঘরে খিল দিয়ে খুঁজতে লাগলো একগাছা দড়ি, একটা টেবিল, একটা টুল। উপরের দিকে চেয়ে দেখলে খড়ে ছাওয়া কোঠাঘর, চালের কড়িগুলো অনেক উঁচুতে, অনেক উঁচু। তা হোক হোক অনেক উঁচু। খাটের উপরে টেবিল, তার উপরে চেয়ার, তার উপরে টুল, নাগাল পাওয়া যাবেই। দড়ি পাওয়া যাবে বাইরের ঘরের পূব দিকের দেয়ালের কাছে যে কাঠের সিন্দুকটা আছে তার ভিতর। চাষের জিনিসের মধ্যে আছে লাঙলের দড়ি, হাতে পাকানো শনের মজবুত দড়ি, অন্তত ২৭ লম্বা। টেবিলটা টানলে সে, ঠোঁটে তার অতি নিষ্ঠুর ব্যঙ্গহাস্য ফুটে উঠেছে। যত ধারালো তত বাঁকা। ঠোঁট দুটি সত্য সত্যই গুণ দেওয়া ধনুকের মতো বেঁকে গেছে। লোকে তাকে বলে ভাগ্যবতী, স্বামী ভাগ্যে ভাগ্যবতী, রূপবান, গুণবান, মহৎ, পণ্ডিত লোক ভবেন্দ্র। লোকে বলে এ গ্রাম বহু তপস্যা করে তাকে পেয়েছে। গুণবান, মহৎ, পণ্ডিত। তার বাবা এবং মাও এই ভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে তাকে ভাসিয়ে দিয়ে গেছেন। গ্রামের ছেলে ভবেন্দ্র শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তার বাবা। লোকে বলতো নির্লোভ মানুষ। দেহের গৌরবর্ণের স্নিগ্ধতার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে তারা বলতো, বর্ণচ্ছটা এমন হয় না, এ হলো পুণ্যচ্ছটা। একটি শিশু ছেলে আর একটি শিশু মেয়ে রেখে মারা যান। মা ছিলেন বিনীতা, মধুর স্বভাবের মেয়ে। তিনিই মানুষ করেছিলেন ছেলেকে মেয়েকে। মেয়ের বিবাহ দিতে ব্রহ্মত্র জমিটুকু বিক্রি করেছিলেন, ভিটেটুকু বন্ধক দিয়েছিলেন। যজমানদের সাহায্যে চলত সংসার। দীপ্তিমান ছেলেটি স্থানীয় স্কুলে ছিল ফ্রি। স্কুলের নাম উজ্জ্বল করবে ভরসা করতেন শিক্ষকেরা। সুভাষিনীর ঠোঁট দুটি আরও বেঁকে গেল, যেন ছিলায় ধরে টান দিলে ধনুকে। দীপ্তি, ঝকমকানি দেখলেই মানুষ তাতে দেয় মহামূল্য। গেলটিকে ভুল করে সোনা বলে, কাচকে ভ্রম করে হীরা বলে। বাবাও তার সেই ভ্রম করেছিলেন। একদিন রেল স্টেশনে তিনি নামছিলেন ট্রেন থেকে। দেখলেন লাইনের ডিটিএস একজন ইংরেজের সঙ্গে মাথা উঁচু করে নির্ভয়ে বাদ প্রতিবাদ করছে ভবেন্দ্র। দীপ্ত গৌরবর্ণ কিশোর যেন অকম্পিত শিখার মতো জ্বলছে। বোর্ডিংয়ের একটি ছেলে স্টেশন কম্পাউন্ডের গাছ থেকে ফুল পাড়ছিল। সাহেব ছিলেন লাইনের উপর কেটে রাখা সেলুনের মধ্যে, ইন্সপেকশনে এসেছিলেন। তিনি ছেলেটিকে ডেকে চোর বলে অপমান করেই ক্ষান্ত হননি। তাকে উপলক্ষ করে সমস্ত দেশীয় ছেলেকেই চোরের জাত, নিগারের জাত বলে গাল দিয়েছিলেন। ভবেন্দ্র ছিল সেখানে। সে নির্ভয়ে সাহেবের গাড়ির হাতল খুলে গাড়িতে ঢুকে প্রতিবাদ করেছিল। সুভাষিনীর বাপ ছিলেন বড় ব্যবসায়ী। তিনি সেদিন না থাকলে হয়তো ভবেন্দ্র সেই দিনই জেলে যেত। ইংরেজ রাজত্ব, খাস ইংরেজ ডিটিএস। সুভাষিনীর বাবা ভবেন্দ্রের সাহস দেখে মুগ্ধ হয়ে গেলেন। সেদিন বাড়ি ফিরেই সুভাষিনীর মাকে বলেছিলেন, ছেলেটিকে জামাই করলে হয় না? সুভাষিনীর মা স্বামীর মুখের দিকে চেয়ে বলেছিলেন, ঠাট্টা করছো না সত্যি বলছো? বড় ভালো ছেলে, আমার স্বাদ হয়, আমার চোখের সামনে থাকে। তাছাড়া কিছু মনে করো না, যে মুখরার বংশ তোমাদের, গায়ে ঘরে গরিবের ছেলে, বিয়ে দিলে সুভাষিনীর আদর হবে। বাবা বলেছিলেন, মন্দ বলনি, দেখি ভেবে দেখি, আমার স্বাদ বিদ্বান জামাইয়ের। আমার ছেলেরা তো বড় লোকের ছেলে, লেখাপড়া শিখলে না, ও ছেলে লেখাপড়া শিখবে। কি শুভ, বিয়ে করবি ওই ভবেনকে? সুভাষিনীর বয়স তখন সবে 11। সে হেসে পালিয়ে গিয়েছিল। তার ভালো লাগতো ভবেনকে। সুভাষিনীর ছোটদার সঙ্গে পড়ত, ছোটদা কোনো রকমে পাশ করত, ভবেন হতো ফার্স্ট। ছোটদার সঙ্গে সুভাষিনীর ছিল ঝগড়া। ছোটদা কোনো মতেই দেখতে পারত না ভবেনকে, তাই সুভাষিনীর ভালো লাগতো তাকে। শুধু ওই জন্যেই নয়, আরও কিছুর জন্যেও ভালো লাগতো। ওই গিল্টির ঝকমকানিতে সেও ভুলেছিল। গৌরবর্ণ দীর্ঘদেহ ছেলেটিকে দেখে তারও ভালো লাগত। যাক,
আজ হয়ে যাক সে ভালো লাগার প্রায়শ্চিত্ত। সে টেবিলটাকে টেনে তুলতে লাগলো খাটের উপর। ভারী টেবিল। খাটের উপরে উঠে টেবিলখানাকে টানলে, কিন্তু ঝোঁক সামলাতে পারলে না, মাথা নিচু করে পড়ে গেল। টেবিলটা উল্টে গিয়ে তারই টানে মাটিতে আছাড় খেয়ে পড়ল। ভবেন চলেছিল ট্রেনে। একটা কামরার এক কোণে চোখ বুজে সে বসেছিল। আজ সে মুক্তি পেয়েছে। যৌবনের প্রারম্ভে একটা নিদারুণ ভ্রান্তির ফলে নাকপাশে জড়িয়ে ফেলেছিল নিজেকে। স্কলারশিপ পেলে ম্যাট্রিকে। সুভাষিনীর বাপ এ অঞ্চলের প্রসিদ্ধ ধনী। তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইলেন। ভবেন মনে করলে এ তার বিশ্বজয়ের গৌরব। হায়রে ভ্রান্তি! পল্লীগ্রামের দরিদ্রের সন্তান। বিশ্ব তার কাছে তখন এমনই ছোটই ছিল। এ অঞ্চলের রাজা, তিনিই ছিলেন তার কাছে পৃথিবীর রাজা। দাম্ভিক ধনী তার কাছে মাথা হেট করলেন। তখন সে কি ভেবেছিল ধনীর ওই কন্যাটির অন্তর এত কদর্য? স্বার্থপর সুভাষিনী, অহংকৃতা দুর্বিনীতা সুভাষিনী। আশ্চর্য! এত দিন, আজ 7 বৎসর তার সঙ্গে বাস করলে তবু তার এতটুকু পরিবর্তন হলো না। কলকাতায় পড়তে গেল ভবেন। বাইরের পৃথিবী দেখে তার চিত্ত সূর্যলোক সংকেতে নতুন অঙ্কুরটির মতো আকাশের দিকে মাথা ঠেলে উঠতে লাগল। তার বংশ সম্পদের লোভ নেই। পুরুষানুক্রমে এই সাধনাই তারা করে এসেছে। পণ্ডিতের বংশ পরম রহস্যের সন্ধানই ছিল তাদের বংশগত সাধনা। সেই সাধনা নতুন শিক্ষার খাতে পড়ে নতুন মুখে ছুটল। গ্রহণ করল সে গান্ধীজির আদর্শ। আরম্ভ হলো সংঘাত। সুভাষিনী বলেছিল, মাগো, এ কি ছিঁড়ি করেছ নিজের? হাঁটু পর্যন্ত খাটো মোটা কাপড়, গায়ে একটা আধমাইয়া। এর চেয়ে যে চাষাভূষোর পোশাক ভালো। মাথার চুল কদমফুলি করে ছেটেছ, আয়নাতে দেখেছ নিজের ছিঁড়ি? ওসব ছাড়ো। ভবেন বলেছিল, না, তোমাকেই বরং ছাড়তে হবে জর্জেট বেনারসি পপলিন। কি দায় আমার? কেন ছাড়ব? সে হবে না। হবে না তোমার কথায়? এসব তুমি দিয়েছ আমাকে? আমার বাবা আমায় টাকা দিয়ে গেছেন, সেই টাকায় আমি পড়ি। এই শুরু। তারপর একটার পর একটা। ভবেনের প্রথম জেল হলো হলওয়েল মনিউমেন্ট অপসারণ আন্দোলন নিয়ে। বিয়ে পরীক্ষা দেওয়া হলো না, জেল গেটে আটকবন্দি হলো। তারপর গ্রামে এসে কাজ শুরু করলে। সুভাষিনী বললে, শেষে তুমি এই করলে? আমার কপালে আগুন ধরিয়ে দিলে। লেখাপড়া ছাড়লে, চাকরি করবে না, গায়ের যত ছোট লোক নিয়ে পাঠশালা, সেবা সমিতি, এ করে শেষে খাবে কি? হাওয়া। ভবেন বলেছিল, খাওয়াবো তোমাকে আমি, নিশ্চিত থাকো, কিন্তু তার জন্যে আমার সঙ্গে খাটতে হবে। খেটে খেতে হবে? কাজ নেই সে অন্যে। আমার বাবা আমাকে 25,000 টাকা দিয়েছেন, তাতেই আমার চলে যাবে। ভবেন খেত মোটা চালের ভাত, ডাল, একটা তরকারি। বাড়িতে সে তার জন্য স্বতন্ত্র রান্নার ব্যবস্থা করেছিল। সুভাষিনীর সংসারের জন্য ব্যবস্থা ছিল তার রুচি মতো। এই নিয়ে অনেক অশান্তি হয়ে গেছে। সুভাষিনীর জেদ তার রুচি অনুসারে খেতে হবে। ভবেন চলত নিজের রুচি নিয়ে। সে রুচি জোর করে সুভাষিনীর উপর চাপাবার পক্ষপাতী ছিল না সে। সুভাষিনীর সে জেদ ছিল। তারপর যুদ্ধের প্রারম্ভে মহাত্মাজি শুরু করলেন ব্যক্তিগত সত্যাগ্রহ। এ জেলায় সে হল দ্বিতীয় সত্যাগ্রহী। সেই জেল থেকে বেরিয়ে এসেছে মাত্র 10 দিন। দেশে লেগেছে দুর্ভিক্ষ, সঙ্গে সঙ্গে মড়ক। সে কয়েকদিন ঘুরে নিজের বাড়িতেই খুললে সাহায্য কেন্দ্র। আজকার বিরোধ সেই নিয়ে। সুভাষিনী বললে, দেব না, ওসব করতে দেব না আমি। ভবেন বলেছিল, তোমার কিছু লাগবে না, আমি ভিক্ষে করে সংগ্রহ করব। না, লাগবে না, তাহলে তো ওরাই ভিক্ষে করে খেয়ে বাঁচতে পারে, আমি জানি শেষ পর্যন্ত। না সুভাষিনী, সে লাগবে না তোমাকে। সুভাষিনী বলেছিল, না, তোমার কথায় এতটুকু বিশ্বাস নেই আমার। স্তম্ভিত হয়েছিল ভবেন। আমায় তুমি অবিশ্বাস করো? করি। সংসারে যারা অক্ষম তারাই অবিশ্বাসী। দেবতার টাকা, গুরুর টাকা তারা ভেঙে ফেলে। আমি তোমার স্ত্রী, আমার দণ্ডমুণ্ডের মালিক তুমি। সঙ্গে সঙ্গে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাইরের বাড়িতে যারা সাহায্য কেন্দ্রের কাজ করছিল তাদের চিৎকার করে বলতে গিয়েছিল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাধা দিয়েছিল ভবেন। চাপা গলায় গম্ভীরভাবে বলেছিল, সুভাষিনী। সুভাষিনী বলেছিল, না না, তোমার চোখ রাঙানিতে ভয় করি না আমি। নির্গুণ পুরুষের ফনা কুলোর মতোই বড় হয়, ফোসফোসানিও তেমনি মারাত্মক হয়, কিন্তু বিষ থাকে না। ভবেন কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আত্মসংবরণ করে বলেছিল, হ্যাঁ, তোমার নাম সার্থক, তুমি সুভাষিনী বটে। যাক,
আজ মুক্তি পেয়েছে সে। শেষ হয়ে গেল দ্বন্দ্বের। ভগবানকে সে ধন্যবাদ দিলে মনে মনে, এমনি করেই তুমি চরম আঘাত দিয়ে বন্ধনমুক্ত করে দাও, তাই তো তুমি বন্ধনহারী। চোখ থেকে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রুর দুটি ধারা। সে জল সে মুছলে না। গাড়িটা একেবারে খালি। 42 সালের শেষ। কলকাতাগামী ট্রেন প্রায় জনশূন্য। কলকাতায় বোমা পড়ছে। অনেকখানি চোখের জল বেরিয়ে যেতে সে খানিকটা সুস্থ হলো। মনে মনে নিজেকে বললে, তোমার প্রেমে আঘাত আছে, নেই কো অবহেলা। এ সত্যি, এ সত্যি। আঘাত দিয়ে তুমি আমাকে মনে করিয়ে দিলে আমি তোমাকে ভুলেছিলাম। আমার বংশগত সাধনার ধারার মুখে নিজেই দিয়েছিলাম বাঁধ। সে বাঁধ আজ খুলে গেল। সকল কিছুর উপরে তুমি। আমি তোমাকে চাই, তোমার সন্ধানে যাব আমি। এবার সে বাইরের দিকে চাইলে। হু হু করে ট্রেন চলেছে। রাত্রি হয়ে গেছে, অন্ধকার। এমনই চিন্তানিমগ্ন ছিল সে। কতদূর এসেছে সে খেয়ালও তার নেই। নড়ে চড়ে বসলে সে আবার। কলকাতা নয়, সামনে যে কোনো বড় স্টেশনে নেমে পড়বে। চলবে সে পশ্চিমে। দূর, সুদূর উত্তরে শান্তিময় হিমালয়, ভারতবর্ষের আত্মজ্ঞান লাভের সিদ্ধবেদী। ট্রেন এসে থামল ব্যান্ডেলের খানিকটা আগে। চারিদিকে গভীর অন্ধকার। আকাশে গুরু 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 শব্দ উঠছে। প্লেন উঠছে, সাইরেন হয়েছে। হঠাৎ চকিতে দীপ্তি চমকে উঠল আকাশে। আকাশ আলো হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ হলো। কাছেই কোথাও এয়ার রেড আরম্ভ হয়েছে। মরবে, সে মরবে, এমন সুযোগ। নেমে পড়ল সে গাড়ি থেকে। 4 বৎসর পর চরকা কাটা শেষ করে সুভাষিনী উঠল। ঘড়িতে 8:10। 10 মিনিট দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি দেওয়ালের হুকে ঝোলানো খদ্দেরের ঝুলিটা নামিয়ে কাঁধে তুলে বেরিয়ে পড়ল। ঘর থেকে বেরিয়ে আবার ফিরল। জীবনে ব্যস্ততাটা কিছু নয়, ভুল হয়ে যায়। ফিরে দেওয়ালের গায়ে টাঙানো ভবেন্দ্রের ছবির নিচে দাঁড়িয়ে প্রণাম করলে। ছবিখানি সে অনেক সন্ধান করে সংগ্রহ করেছে জেলা কংগ্রেস কমিটির সভাপতির কাছ থেকে। ব্যক্তিগত সত্যাগ্রহের দণ্ডভোগের শেষে জেল থেকে যেদিন ভবেন্দ্র বেরিয়েছিল, সেই দিন ছোট ক্যামেরায় ছবিখানি তুলেছিল সভাপতির ছেলে। ছবিখানিকে বড় করে করিয়ে নিয়েছে সে। ছবিতে টাটকা ফুলের মালা ঝুলছে। সকালেই সে মালা গেঁথে পরিয়েছে। প্রণাম করে সে বেরিয়ে পড়ল। সেবা সমিতিতে যেতে হবে। তারপর মেয়েদের স্কুল। দুপুরে খাওয়া দাওয়ার পর গ্রামের বয়স্কা মেয়েদের আসর। সন্ধ্যায় নৈশ বিদ্যালয়। সুভাষিনীর প্রচণ্ড পরিবর্তন হয়ে গিয়েছে। পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। আহত অজ্ঞান অবস্থাতেই ভাইয়েরা তাদের বাড়ি নিয়ে গিয়েছিলেন। তারপর সে জমে মানুষে টানাটানি। 6 মাস পর সেরে উঠে বসল যেদিন, সেদিনই সে বড় বৌদিকে ডেকে বললে, আমি এবার ও বাড়ি যাব। রোগের মধ্যেই অনেক কথা তার কানে এসেছে এ বাড়ির। সবই ভবেন্দ্রের এবং তার সমালোচনা। নীরবে সে সব সহ্য করেছে। ভাইয়ারা দিয়েছেন ভবেন্দ্রকে গালাগালি, বউরা দিয়েছেন সুভাষিনীকে দোষ। এর মধ্যে সে শুধু ভেবেছে, শুধুই ভেবেছে। ভাবতে ভাবতে অনেক অভিমান, অনেক ক্ষোভ, অনেক আত্মগ্লানির সংঘর্ষের মধ্যে তার অনেক ভাঙা গড়া হয়ে গেল। স্বামীর বাড়ি ফিরে সে আরম্ভ করল নতুন জীবন। প্রথমেই সে ভাইদের ফিরিয়ে দিলে তার বাপের দেওয়া টাকা। বললে, আমায় এই দণ্ডের মূল থেকে মুক্তি দাও দাদা। এ হলো রক্তমুখী নীলা। যার কাছে থাকে তার উপর এর প্রভাব ফলবেই। বড় ভাই বললেন, সেটা ভালো দেখাবে না সুভাষিনী, তার চেয়ে দান টান কর। ছোট ভাই, তার ছোটদা নিজের অংশটা নিলেন। ইতিমধ্যেই তার অভাব দেখা দিয়েছে। সুভাষিনী অর্ধেক টাকা দিয়ে আরম্ভ করলে স্বামীর ফেলে যাওয়া কাজ। ভবেন্দ্রের সন্ধান মিলল না। জেলা কংগ্রেস সভাপতি অনেক সন্ধান করেছেন কর্মীদের বিভিন্ন কর্মক্ষেত্রে, সন্ধান মেলেনি। ভাইরা সন্ধান করলে জেলা আইবি অফিসারের মারফত জেলে জেলেও খবর করা হলো, মিলল না সন্ধান। সুভাষিনীর কানে একটা কথা মধ্যে মধ্যে বেজে ওঠে, জন্মান্তরে, জন্মান্তরে সুদ শোধ শোধ করব। সে সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় ঘরের কোণে, কাঁদে। হয় সে নেই, নয় সে সন্ন্যাসী হয়ে গেছে। সুভাষিনী তখন তাকে জেনেও জানেনি। আজ তার কাছে সব স্পষ্ট, প্রত্যক্ষ। স্কুলের মেয়েরা গান গাইছিল। স্কুল বাসার শুরুতেই গান হয়, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। হঠাৎ সামনের রাস্তায় এসে দাঁড়ালো একখানা প্রকাণ্ড মোটর। কে এলো? চঞ্চল হয়ে উঠল মেয়েরা। ভ্রু কুঞ্চিত করে সুভাষিনী বললে,
ভুল হচ্ছে, মন দিয়ে গাও। গাড়ি থেকে নেমে এলো তার ছোটদা। শুভি? মুখ তুলে তাকালে সুভাষিনী। গাড়িতে এসেও ছোটদা হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বললে, ভবেন এসেছে, শুভি বাড়ি আয়। কে কে এসেছে? থরথর করে কাঁপতে লাগলো সুভাষিনী। ভবেন ভবেন এসেছে, আমাদের ওখানে রে। এই তো তার গাড়ি, মস্ত বড় লোক হয়েছে। এই তো তার গাড়ি, দেখ না কত বড়, 30,000 টাকা দাম। স্যুটখানা পরে আছে, তার দাম কমসে কম 500। আমরা তো চিনতেই পারিনি। সুভাষিনীর দেহের কম্পন স্থির হয়ে এলো। স্থির দৃষ্টিতে সে ছোটদার দিকে চেয়ে রইল। ছোটদা বলেই গেল, না বলে যেন তার তৃপ্তি নেই, স্বস্তি নেই, মুক্তি নেই। বললে, বাঁশবেড়িতে যেদিন বোম্বিং হয় সে সময় ব্যান্ডেলের ওখানে একজন বড় মিলিটারি অফিসার জিপ উল্টে পড়েছিল রাস্তার ধারে। ভবেন দেখতে পেয়ে তাকে জিপের তলা থেকে বের করে সেবা করে জ্ঞান ফিরিয়ে স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে হাসপাতালে। ব্যাস, আর কি? হা হা করে হেসে ভবেন বললে, চাচ্ছিলাম সন্ন্যাসী হতে, বুঝেন না? গুড লাক। অফিসার আমাকে সে ফুলিশ কর্ম থেকে রক্ষা করলেন। বললেন, ইয়াং ম্যান, চলো আমার সঙ্গে। তারপর মিলিটারি কন্ট্রাক্ট, একটার পর একটা, লক্ষর পর লক্ষ। সুভাষিনী ওয়াজ মাই ইন্সপিরেশন, বুঝেছ না? রান অন, রান অন, রান অন, বুঝেছ না? দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটেছি। অবশেষে পরশু স্বপ্ন দেখলাম শুভাকে। মন চঞ্চল হয়ে উঠল। ভেবেছিলাম কোটি পূরণ না করে ফিরব না, কিন্তু থাকতে পারলাম না। কাল রাত্রে বেরিয়ে পড়লাম। ভাবলাম, না পুরুক কোটি, বাকি তো 20 লক্ষ, সেটা শুভাকে নিয়ে এসেই পুড়িয়ে নেব। সুভাষিনী চোখ বুঝল। তার মনশ্চক্ষের সম্মুখে পৃথিবীর অন্তর্লোক টলছে, কাঁপছে। সেখানে ভূমিকম্প শুরু হয়েছে। ছোটদা বললে, তুই এখন এসব কিছু করছিস শুনে যা হা হা করে হাসলে। বললে, আরে রাম রাম, আমার ভূতটা শেষে ওকে পেয়ে বসল। আয় শুভি। সুভাষিনী হাত বাড়িয়ে বললে, আমার হাতটা ধর। প্রকাণ্ড বড় চকচকে গাড়ি, 30,000 টাকা দাম। দরজাটা খুলতে খুলতে ছোটদা বললে, আমি মদ খাই বলে অনেক কথা বলতিস, চল দেখবি, ভবেন একেবারে চুরচুরে হয়ে আছে, সঙ্গে একটা বাক্সবন্দি বিলিতি মদ। পৃথিবীটা ভেঙে পড়ে গেল। সুভাষিনী চিৎকার করে উঠল, ভূমিকম্প! সব হয়ে হাত ছেড়ে দিলে তার ছোটদা। শুভি! সুভাষিনী পড়ে গেল মাটিতে। পরক্ষণে উঠে ছুটতে শুরু করল, ছুটল নিজের বাড়ির দিকে। ছোটদার কথা শুনে ভবেন হেসে আকুল হল। বললে, শখ পেয়েছে, সামলাতে দাও, আমি ততক্ষণ স্নানটা সেরে নি। কাল রাত্রে পানের মাত্রা হয়েছিল বেশি, মাত্রা রিল করছে। সুভাষিনী ছুটে এসে উপরে উঠে দরজা বন্ধ করে দিলে। চালের কাঠের দিকে তাকালে, ধীরে ধীরে খাটের উপর তুললে টেবিলটা, তার উপর চাপালে চেয়ার, তার উপরে টুল। অকম্পিত হাতে খুলে নিলে সেই লাঙলের দড়িটা, সেটা ওই ঘরেই লম্বা করে টাঙানো ছিল কাপড় রাখার জন্য। ছবির দিকে তাকিয়ে প্রণাম করে বললে, শেষে প্রেতমূর্তি ধরে আমাকে ভয় দেখাতে এসেছ? তারপর সহাস্য তিরস্কার করলে, ছি ছি। গল্পের সমাপ্তি এখানেই। কথিকা চ্যানেলের পরিবেশনায় এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, মানুষের মন। আশা করছি আপনারা সবাই উপভোগ করেছেন। এমনই আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে নতুন কোনো গল্প শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।